দেখতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস। অবশ্যই আমরাও তাই চাই, আমাদের এখনো সমস্যা নেই, আমরা ভাই ভাই মতন। আত্মীয় স্বজন ছিল। কোথায় বাড়ি আত্মীয় স্বজন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে মানে এখন যুদ্ধ এটা এসবের মানে দেখাইতে গিয়ে আসলে সব দিকেই সমস্যা হচ্ছে। আমি যে বাংলাদেশের থেকে আমার আত্মীয় স্বজনের কাছে আসতে পারতেছি না, নতুন কোনো ভিসা নিতে পারতেছি না, তারপরে এক্সচেঞ্জ রেট অনেক খারাপ হয়ে যাচ্ছে, এসব খুব সমস্যা। বাংলাদেশের মানুষজন চিকিৎসা করতে আসে ভারতে, যাদেরই একটুখানি স্বাবলম্বী তারা তো সরাসরি পাকিস্তানে চলে যায় না, বা পাকিস্তানে নিজেদেরই কিছু নেই, চীনে চলে যায় না, ভারতবর্ষে আসে। অবশ্যই চিকিৎসার জন্য সবাই সব দেশে যেতে পারে না। এই যে এই পরিস্থিতির মধ্যে আপনি ভারতবর্ষে এসেছেন, আপনি কি কোনো অসুবিধার সম্মুখীন হয়নি তো? ঠিক আছে, আপনার কি এসে কোনো সমস্যা হয়েছে? না, এই যে এই পরিস্থিতি তো এসেছেন, এসে কোনো সমস্যা হয়েছে? আরেকটা জিনিস ধরতে গেলে আপনাদের ধরতে গেলে বাংলাদেশের নাগরিকই ধরতে গেলে যে পেচ্ছাপ করেছে, সেটা কি আপনার মনে হয় যে ঠিক করেছে? আবেগে করে আপনি বলে দিলেন, আপনার দেশের নেতার উপর বলছে আবেগে পরে নাকি মুতে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন দাঁড়িয়ে রয়েছি বনগাঁ স্টেশনের ঠিক বাইরেটাই। বিগত কয়েকদিনের মতো এই ভিডিওতেও আপনাদের দেখাবো যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতের দিকে আসছে বা ভারতে অলরেডি এসে আবার বাংলাদেশের দিকে ফিরে যাচ্ছে, তাদেরকে বর্তমান পরিস্থিতির ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করব। তার আগে বলে রাখি, গত কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, তার সবথেকে বড় কারণ ছিল আমি শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থ ছিলাম এবং এখনও কিছুটা অসুস্থ আছি। যাই হোক, এবার মেন যে টপিক সেটাতে আসা যাক। তাদের সাথে যেটা কোশ্চেন করবো সেটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তার আগে দুটো কথা আপনাদের সাথে জাস্ট বলে রাখি। আপনারা জানেন কয়েকদিন আগেই আমাদের রাজ্যে একটা বড় পদে থাকা একজন ব্যক্তি বলতে গেলে একটা ধর্মীয় উস্কানিমূলক কথা বলেছে, যে সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হওয়ার ব্যাপারে। এর আগেও তিনি এই ব্যাপারে বা এই সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন। আপনারা অলরেডি জানেন, আমি কার কথা বলছি সেটাও আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এবং তার মতো আরও এক দুজনও ব্যক্তি এরকম কথা বলেছে। তাদের মতো ব্যক্তি যারা এরকম বড় বড় পদে বসে রয়েছে, তারা যদি এরকম কথা বলে এবং তারপরেও তাদের যদি বিন্দুমাত্র কোনো শাস্তি না হয়, সেক্ষেত্রে আপনারা অলরেডি জানেন, যারা আগে ভিডিও দেখেছেন, বনগাঁ বর্ডারে পেট্রাপোল সাইডে অর্থাৎ আমাদের ভারতের সাইডে ভারতে থাকা, বলতে খারাপ লাগলেও আবারও বলছি ভিডিওর শুরুতেই, সব মুসলিম খারাপ নয়, কিন্তু তাদের মধ্যে যেই কয়জন, হাতে গোনাও যেই কয়জন, একজন আপনারা জানেন যে একজন মুসলিম ব্যক্তি আমাকে তো মারধর করেই, তার সাথে সাথে তারা ভারতকে গালি দেয় এবং ভারতের পতাকাকে অবমাননা করে। ভারতে থাকা ব্যক্তি, যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জার, সবচেয়ে বেশি ঘৃণার। সেখানে দাঁড়িয়েও সত্যি কথা বলতে আমাদের কিছু করার নেই। আমাদের নিজেদের মায়ের সম্মান আমরা নিজেরাই রক্ষা করতে পারছি না। এর থেকে সবচেয়ে বড় যেটা লজ্জা, সেটা আমাদের নিজেদের প্রতি নিজেদের হওয়া উচিত, কারণ আমরা নিজের মায়ের সম্মান নিজেরা রক্ষা করতে পারছি না। আর তার সাথে সাথে আর একটা কথা বলবো, আমাদের কিন্তু আপনারা অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখেছেন, কোচবিহার থেকে শুরু করে নদিয়া জেলা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, যত বর্ডার সাইড যেসব এলাকা রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এখনও কাঁটাতার বা ফেন্সিং সেটা কিন্তু এখনও নেই। সেক্ষেত্রে আপনারা জানেন অলরেডি কয়েকজন 8জন মতো জঙ্গি অলরেডি আসাম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় ধরা পড়েছে। আর কাশ্মীর থেকেও একজন জাভেদ নামের একজন জঙ্গি যে এসে ক্যানিংয়ের সাইডে ধরা পড়েছে। তাই এরকম চলতে থাকলে একে তো আমাদের দেশের যে নিরাপত্তা সেটা সবচেয়ে বড় বিঘ্নিত হচ্ছে, তার সাথে সাথে যে হিন্দুদের ওপর যে দিনের পর দিন যে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, আপনাদের অর্থাৎ আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে 7 সিস্টার দখল করে নেওয়া হবে, কখনো বলা হচ্ছে চিকেন যে নেক রয়েছে সেটা দখল করে নেওয়া হবে, কখনো বলা হচ্ছে কলকাতা দখল করে নেওয়া হবে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেওয়া হবে। এই যারা আমার ভিডিওতেই অনেকেই যারা সেকুলার, আবারও বলি, যারা সেগুলো শব্দ তো অনেক বড়, সবাই খারাপ, আবারও এর মধ্যে তাও বলছি না, কিন্তু যেই কয়জন ব্যক্তি আমার ভিডিওতেই দেখি অনেকে আমাকে বলেন যে আপনার এইভাবে প্রশ্ন করা উচিত হয়নি, এইভাবে আপনি কেন বলছেন, আপনাকে মেরে, মানে আমাদের হিন্দু ভাই বোনই বলছে মেরেছে, ঠিক করেছে। বাহ বাহ বাহ, আপনারা যখন আপনাদের দেশের বিরুদ্ধে এত কিছু বলছে, জাতীয় পতাকার ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কিছুদিন আগে বেলঘরিয়ার ওই ছেলেটাকে মার খেয়ে, যে বাংলাদেশ থেকে মার খেয়ে আমাদের দেশে আবার ফিরে এসছে, এরকম না জানি আরো কত ঘটনা রয়েছে, তার মধ্যে হয়তো একটা দুটো ঘটনা আমাদের সামনে আসছে। আপনাদের দেশকে বলছে দখল করে নেবে, সেই দেশ থেকে জঙ্গি এসে আপনাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন আপনাদের বিবেকে একবারও প্রশ্ন জাগে না। আর আমি যখন একটু অন্যভাবে, যদিও বা এরকমভাবে কারোর সাথে কথা বলা উচিত নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটু অন্যভাবে তাদের সাথে একটু কথা বলছি, বলতে গেলে একটু রাফভাবে, বা যদি বলি ব্যবহারটা ঠিক না, এরকমভাবে কারোর সাথেই কথা বলা ঠিক না। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে যখন আমাদের দেশের নিরাপত্তার এরকম এরকম বিঘ্নিত হচ্ছে তাদের জন্য, আমাদের দেশকে যখন তারা বারে গালি দিচ্ছে, তা আমি কি তাদের সাথে একটু এরকমভাবে কথা বলতে পারি না? সেক্ষেত্রে কি খুব বড় অপরাধ করে ফেলেছি? সেই সময় তো আপনারা একটাও কথা বলেন না।
তাই একটা কথা, আমাদের রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, সবার কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব যে ফেন্সিং বা যেটা কাঁটাতার যেগুলো বাকি রয়েছে অবিলম্বে যাতে দিয়ে দেওয়া হয়। আর তার সাথে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে একটা অনুরোধ করব হাত জোর করে, যে জন্ম নিয়ন্ত্রণ যে আইন সেটা যাতে অবিলম্বে চালু করা হোক, ঠিক আছে, অবিলম্বে যাতে চালু করা হোক। এবার কিভাবে কি করতে হবে এটা বলার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই, সেটা আপনারা অনেক ভালোভাবে বুঝবেন। কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণ যে আইন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে খুবই জরুরি। শুধু মানে জনসংখ্যার ভিত্তিতে না, অর্থনীতির দিক দিয়ে দাঁড়িয়ে, চাকরি বাকরির দিক দিয়ে দাঁড়িয়ে, সব দিক দিয়ে দাঁড়িয়েই কিন্তু যে কোনো একটা এডুকেটেড পার্সন, সে যে কমিউনিটি থেকেই বিলং করুক, সে মানবে যে জন্ম নিয়ন্ত্রণ আইন অবিলম্বে ভারতবর্ষে কিন্তু দরকার। তাহলে হয়তো জনসংখ্যা যেটা ভারতবর্ষে খুব দ্রুত হারে বাড়ছে, সেটা হয়তো কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হবে। যাই হোক, এটাই চাইবো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মূল যে ভিডিও, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ভারতে এসছে তাদের সাথে কথা বলা যাক। সেদিনকে যেমন পেট্রাপোল বর্ডারেও আমাদের কাছে বিশাল বড় বাধা এসেছিল, এবং আজকে দাঁড়িয়েও এখানে যে অটো স্ট্যান্ড যেটা রয়েছে এখন ওই সাইডে শেষ প্রান্তে, সেখানেও আমাদের ভিডিও করতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু তাও আমরা ভিডিওটা করেছি, এবং যতটুকু ভিডিও করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। দাদা বলছি একটু কাইন্ডলি একটু জোরে বলবেন, নাহলে শোনা যাবে না। সাতক্ষীরা। সাতক্ষীরাতে বাড়ি। বলছি মোটামুটি কতদিন আগে এসেছিলেন ভারতে? এই 2 দিন আগে। 2 দিন আগে। মানে এখানে কি আত্মীয় বাড়ি রয়েছে না চিকিৎসার জন্য না কোনো কাজে? আসলে শরীর খারাপ, শরীর খারাপ। চিকিৎসা কোথায় চিকিৎসা করালেন? কোথায় চিকিৎসা করেন? এমনি ঘুরিয়ে চলে আসি। আচ্ছা, না এমনি চিকিৎসা করাতে ভারতবর্ষে আসেন? না, আমি আসি। মানে ভারতবর্ষে কি আপনাদের কোনো একটু দাদা একটু সাইডে সরাসরি কোনো আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে? হ্যাঁ, আশেপাশে। কোথায় দাদা? এই আছে আপনার বিড়া। বলছি দাদা, বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কীরকম? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আপনাদের ওখানে যেসব বিএনপি যে আছে না, বিএনপি পার্টি, ওখানে নেতারা বলছে যে ভারতবর্ষের আঙুল কেটে দেবে, তারপর বলছে লুঙ্গির কাঁচা খুললে পুরো ভারতবর্ষ জব্দ হয়ে যাবে। কেউ বলছে হয়তো কলকাতা দখল করে নেবে, কেউ বলছে আমাদের যে 7 সিস্টার আছে না, মেঘালয়, আসাম, ওই দিকটা, ওইগুলো পুরো দখল করে নেবে। এই ব্যাপারে আপনার মতামত কি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে? দেখতে আমাদের কেন কোনো সমস্যা নেই, আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস। অবশ্যই আমরাও তাই চাই, আমাদের এখনো সমস্যা নেই, আমরা ভাই মতন এক জায়গায়। আপনি বললেন যে ভাই কথাটা শুনে খুব ভালো লাগলো, কিন্তু যারা বিশেষ করে ওই যে বড় বড় রাজনীতির পদে যারা বসে আছে, কোনো সমস্যা নেই। আমাকে এলাকাটা তাহলে কাদের সমস্যাটা দাদা? আমরা সব একসাথে সব বসবাস করি। আপনাকে একটা জিনিস মনে হয়, যখন ধরতে গেলে বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে, তখন কিন্তু ধরতে গেলে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল 22%, আর এখন কিন্তু ধরতে গেলে এই যে 2024 সালের শেষের দিকে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু পপুলেশন কিন্তু 8%। তো এতটা ধরতে গেলে যে কমে যাওয়ার মানে কারণটা কি? আমি বলতে, আপনি কি মনে করেন মানে কি জন্য হতে পারে? ভালো বসবাস করতে চাই, এটাই জানি আমরা এক জায়গায় সব বসবাস। একটা কারণ থাকবে, একটা মানুষ। কোনো কারণ আমি পাইনি খুঁজি, কারণ আমাদের এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একসাথে বসবাস করি। আমাদের পাশে আরেকটা জিনিস, আপনি ভারতবর্ষকে ধরতে গেলে শত্রু দেশ হিসেবে দেখেন না বন্ধু দেশ হিসেবে দেখেন? আর আমাদের বন্ধু হিসেবে যে আমাদের যাওয়া আসা করতে আমাদের কোনো সমস্যা নেই। যার একটা জিনিস যে বাংলাদেশ ধরতে গেলে বলছে যে ইন্ডিয়ান জিনিস বয়কট, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ধরতে গেলে বাংলাদেশ যদি ইন্ডিয়ার জিনিস বয়কট করে, তাহলে হিসাবে ধরতে গেলে লসটা কার বেশি হবে? এখন লস লাভ তো বলা, আপনি তো এটা আপনি ক্ষুদ্র মানুষ। আমি ওপরে যাবে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি। আমরা সাধারণ মানুষ, আমরা এটাই জিজ্ঞাসা করছি। যদি ভারতের জিনিস যদি বয়কট করে, তাহলে আপনাদের ওখানে কি সব ভালো? আপনাদের কি ওখানে জিনিসপত্রের দাম কি বেড়ে যাবে? আপনি কি মনে করেন? বেড়ে যাবে কি কমে যাবে তেমন বলতে পারছি না। ধরুন একটা জিনিস ভারত থেকে যাচ্ছে, সেই জিনিসটা আপনাদের ওখানে অ্যাভেলেবেল নেই, সেটা অনেক দূর থেকে নিয়ে আসতে হবে, তাহলে সেই জিনিসটার দাম অবভিয়াসলি বাড়বে, কমবে না নিশ্চয়ই সেই জিনিসের দাম। আর একটা জিনিস লাস্ট আপনাকে জিজ্ঞাসা করবো, 1971-এর সময় প্রায় 2500 থেকে 3000 মতো ভারতীয় সৈনিক আপনাদের যে মুক্তিযোদ্ধা যে বাহিনী রয়েছে বাংলাদেশের, তাদের সাথে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল। এই ব্যাপারে আপনি কি মনে করেন? ভারতবর্ষ কি সত্যি একই কথা বললাম তো, আমরা তো সব পরস্পর একই দেশ, আমরা বন্ধু। তাহলে তো আপনাদের ওখানে যারা মসনদে বসে রয়েছে, তারা তো দিনরাত ভারতবর্ষকে গালি দিচ্ছে, ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমরা তো যাওয়া আসা করি ভালো। আমরা আমি জাস্ট অ্যাজ এ নাগরিক হিসাবে আপনাকে একটা সিম্পল কথা জিজ্ঞাসা করবো, বাংলাদেশে যারা এক্স আর্মি, তারা বলতে ধরতে গেলে কলকাতা তো দখল করে নেবে, এর পাশাপাশি বলছে আমেরিকাকে পর্যন্ত ভয় পায় না। আর যেখানে আমেরিকার আর্মি র্যাঙ্কিং হচ্ছে নাম্বার 1, ভারতের আর্মি র্যাঙ্কিং হচ্ছে নাম্বার 4, আর বাংলাদেশের আর্মি র্যাঙ্কিং হচ্ছে 37। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? এটা কি সম্ভব? আর এই কথাগুলো বলতে ধরতে গেলে বাংলাদেশের এক্স আর্মি।
না বড় বড় বিশেষজ্ঞ আমি করিনি। ঠিক আছে দাদা, আপনি মোটামুটি কত বছর ধরে ভারতবর্ষে আসছেন? আমি আসিনি, এই প্রথম। আপনার কি এসে কোনো সমস্যা হয়েছে? না না, এই যে এই পরিস্থিতি তো এসছেন, এসে কোনো সমস্যা হয়েছে? আরেকটা জিনিস ধরতে গেলে আমাদের একটা বেলঘড়িয়ার একটা হিন্দু ছেলে আপনাদের ওখানে গিয়েছিল, তো অ্যাজ এ হিন্দু বলে তার উপর ধরতে গেলে শারীরিক নির্যাতন মানে মারধর থেকে শুরু করে নানা রকম টর্চার করা যায়। সেই বিষয়ে আমাদের এইটুকুনি কি বলবেন? বাংলাদেশেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা সাতক্ষীরা জেলায় বসবাস করি, তো আমাদের এখানে কোনো সমস্যা নেই। কোন জায়গায় কি হচ্ছে সমস্যা নেই আপনি বলছেন, আপনি ধরতে গেলে আপনার বাড়িতে কেউ না কেউ তো স্মার্টফোন এগুলো তো দেখে, নিউজ তো দেখে। আর আরেকটা জিনিস ধরতে গেলে মুজিবুর রহমান যে আপনাদের বাংলাদেশে 1971 সালে ধরতে গেলে যে স্বাধীনতা পেতে সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করেছে একটা প্রধান নেতা, তাকে জাতির জনক বলা হয়, তার যে ধরতে গেলে মূর্তির উপর উঠে আপনাদের ধরতে গেলে বাংলাদেশের নাগরিকই ধরতে গেলে যে পেচ্ছাপ করেছে, সেটা কি আপনার মনে হয় যে ঠিক করেছে? আবেগে করে আপনি বলে দিলেন আপনার দেশের নেতার উপর বলছে আবেগে পড়ে নাকি মুতে দিয়েছিল, এটা তাহলে তো আপনি তো এখানে, তার মানে আমি বুঝতে পারলাম এই কথা দিয়ে যে আপনি এখানে দাঁড়িয়ে ভালো কথা বলছেন, ওপাশে গিয়ে ভারতবর্ষকে গালি দেবেন। নাহলে আপনাদের যে মানুষটা দেশ স্বাধীনতা সাহায্য করেছিল সেই মানুষের মুখের উপর যখন মুতে দিয়েছিল বলছেন আবেগে পড়ে করে দিয়েছে, এটা আবেগে পড়ে কেউ করে? বলছি দাদা, আপনি বাংলাদেশের কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে এসেছেন। কাইন্ডলি একটু জোরে বলবেন। ভারতে আসার কারণটা? আত্মীয় স্বজন ছিল। কোথায় বাড়ি আত্মীয় স্বজন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। মানে এখন কি এসছেন মানে না যাচ্ছেন? চলে যাচ্ছেন। মানে মোটামুটি কতদিন আগে এসেছিলেন? 2 দিন। 2 দিন আগে এসেছিলেন। বলছি দাদা, একেবারে সরাসরি আপনাকে কোশ্চেন করি, আপনি পার্সোনালি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে ভারতবর্ষকে কি আপনার শত্রু মনে করেন না বন্ধু রাষ্ট্র মনে করেন? আমার আত্মীয় স্বজন এখানে আছে। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি মনে করেন, ভারতবর্ষ কি আপনাদের বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? বন্ধু রাষ্ট্র। আপনি বন্ধু রাষ্ট্র মনে করেন, সেটা খুবই ভালো কথা। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমি জানি না আপনি ওপারে গিয়ে কি বলবেন, এখানে সামনে দাঁড়িয়ে কি বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে 90%-এর বেশি বাংলাদেশি যারা মানুষজন রয়েছে তারা ভারতবর্ষকে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করছে, এবং দিনরাত ভারতবর্ষকে কেউ কেউ এমন আপনাদের নেতা রয়েছে, বিএনপির নেতা থেকে আরম্ভ করে বিভিন্ন যারা বড় বড় পোস্টে বসে রয়েছে, ভারতবর্ষকে গালি দিচ্ছে এবং ভারতবর্ষের বিরুদ্ধে যেগুলো একটা হাসির ব্যাপার, একটা যুদ্ধ মতো ঘোষণা করছে। এই ব্যাপারে আপনি কি মনে করেন, এটা কি উচিত না অনুচিত? আসলে এত এইভাবে যে করতেছে এটা এরকমও না, মানে আমি এত নিউজের সাথে সম্পর্ক, একটু কাইন্ডলি একটু জোরে বলবেন। মানে আমি নিজে এত নিউজ দেখি না, তো মানুষ সাধারণত যারা নিউজ বানায় এরাই মনে হয় সম্ভবত এগুলো বেশি করতে না। নিউজ বানাই পরের কথা, এখন যদি কেউ আমি আপনাকে এখন দেখাতে পারি আপনাদের একজন বিএনপির নেতা মুখ দিয়ে বেরোচ্ছে, সেটা তো আর ভুল হতে পারে না। নিউজ বানানো আর একটা কথা। আমি কিছু করি না এই রাজনীতি। আমি আপনাকে একজন বাংলাদেশি হিসেবে এমনি কোশ্চেন জিজ্ঞাসা করছি, আমি আদার্স কিছু না। আপনার কি মনে হয় সেই রেসপেক্টে? তিনি সরাসরি বলছেন না, এই যুদ্ধ এটা এসবের মানে দেখাইতে গিয়ে আসলে সব দিকেই সমস্যা হচ্ছে। আমি যে বাংলাদেশের থেকে আমার আত্মীয় স্বজনের কাছে আসতে পারতেছি না, নতুন কোনো ভিসা নিতে পারতেছি না, তারপরে এক্সচেঞ্জ রেট অনেক খারাপ হয়ে যাচ্ছে, এসব খুব সমস্যা। না, আপনাদের যে বিএনপির নেতা, আমি আপনাকে যদি চান আপনি হয়তো বলতে পারেন প্রুফ দেখান, আমি অবশ্যই এখনো আপনাকে দেখাবো। না, ওইটা তো আমার প্রয়োজন, আমি দেখি না। 1 মিনিট দাঁড়ান, ঠিক আছে? না, কাজের মধ্যে আছে। হ্যাঁ, তিনি বলছেন যে আপনাদের ওখানে মানে বাংলাদেশের মানুষজন যদি মাল কাঁচা আর কি বাঁধে, লুঙ্গির মাল কাঁচা বাঁধলে দিল্লির আপনার ম্যাম আপনার সাথে না, আপনি একটু সাইডে দাঁড়াবেন, দিল্লির মানুষ পর্যন্ত জব্দ হয়ে যাবে। এর কারণটা কি? আর যদি বাংলাদেশ যদি ভারতবর্ষকে যদি বয়কট করে, সেক্ষেত্রে কি বাংলাদেশ কি আদৌ কি লাভবান হবে না আদৌ কোনো ক্ষতির সম্মুখীন হবে? আপনি অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে কি মনে করেন? দুই দেশেরই অনেক ক্ষতি আছে। ক্ষতিটা কার বেশি আপনি মনে করেন? বেশি অথবা কম কোনোটাই বলবো না, কিন্তু ক্ষতি আছে দুইজনের। আমি আপনাকে বলি, আপনার নিজস্ব পার্সোনালি অনেক ক্ষতি হইতেছে। আমি আসতে পারতেছি না, আমার নানার বাড়ি এখানে মুর্শিদাবাদ, তো এক্সচেঞ্জ রেট সমস্যা, এই কারণে অনেক ক্ষতি হয়েছে, মানে অনেক টাকা আমার লস গেছে, যেটা আমি আগে আসছি তখন হয়নি। তো এই সমস্যাগুলো আসলেই আমার জন্য ক্ষতিকর হয়েছে। না, ভারতবর্ষে কিছু কিনতে গেলেও এত পরিমাণ অনেক খরচ হয়ে গেছে। হ্যাঁ, না, ভারতবর্ষে যদি আপনি ক্ষতির কথা বলেন, আমি যদি আপনাকে বলি, ভারতবর্ষের একটা বড় মার্কেট হচ্ছে বাংলাদেশ, এটা অস্বীকার করার জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ যদি বয়কট করা হয়, সেক্ষেত্রে ভারতবর্ষের দিক দিয়ে ইকোনমিক্যালি কিছুটা লস হতে পারে, আমি বলছি, স্বীকার করছি। না, ভারতবর্ষ অনেক বড়, এই কারণে আমি আপনাকে তাও আপনাদের যেটা যুক্তি সেটা আমি আপনাকে সেটা সাপেক্ষে বলছি। বাংলাদেশের কষ্ট হবে, যদি হয়ও সামান্য একটু হলেও লস হবে, 1% হলেও লস হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বাংলাদেশের মানুষজন চিকিৎসা করতে আসে ভারতে, যাদেরই একটুখানি স্বাবলম্বী, তারা তো সরাসরি পাকিস্তানে চলে যায় না, বা পাকিস্তানে নিজেদেরই কিছু নেই, চীনে চলে যায় না, ভারতবর্ষে আসে। অবশ্যই চিকিৎসার জন্য সবাই সব দেশে যেতে পারে,
এটা স্বাভাবিক। এবার আলু থেকে আরম্ভ করে যে কোনো জিনিস আপনি যখন 1 কিলোমিটার দূর থেকে নেবেন যে দামটা পড়বে, নিশ্চয়ই 10 কিলোমিটার দূর থেকে নিতে একই দাম পড়বে না। দেখেন আমার খালাতো ভাই অলরেডি এখানে চিকিৎসা করছে মেট্রোতে, ব্যাঙ্গালোরে। তো সে আর এবার আসতে পারে নাই এই সমস্যার কারণে, কিন্তু তারপরেও সে অনলাইনে সে ইয়ে করতেছে, কনসালটেন্সি নিতেছে। তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সে আসতো অবশ্যই। বলছি দাদা, আপনি মোটামুটি কত বছর আগের থেকে ভারতবর্ষে আসেন? ছোটোর থেকেই? আমার নানা এখানে ছিল। নানার বাড়ি বললেন। হ্যাঁ। বলছি ভারতবর্ষে এসে আপনি তো এখনো রিসেন্টলিও আসছেন, আপনার কি কোনো অসুবিধা কখনো হয়েছে? না, যে এই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বা ওই অসুবিধা বলতে আমি অনেক সময় বুঝি নাই যে আমার প্ল্যাটফর্মে উঠলে হয়তো ইয়ে করা লাগবে। একবার 2-3 বার আমি উঠে গেছিলাম, জরিমানা করছে। না সেটা তো আলাদা ব্যাপার। এই যে এই পরিস্থিতির মধ্যে আপনি ভারতবর্ষে এসেছেন, আপনি কি কোনো অসুবিধার সম্মুখীন হয়নি? তো ঠিক আছে, ভালো থাকবে না।